আবার আপনাদের কাছে গড় করছি। আপনারা সুধীজন, আপনাদের জানাই আজকে আমরা বাজার চলতি কতগুলো কথাবার্তা নিয়ে কাজ করব। এটার পেছনে যেটা রয়েছে, এই আলোচনার পেছনে অরওয়েলের 1984 ডাবল স্পিক বা নিউ স্পিক, দেখবেন বইয়ের শেষে একটা অ্যাপেন্ডিক্স দেয়া আছে এই নিউ স্পিক নিয়ে বা ডাবল স্পিক নিয়ে। ওয়ার ইজ পিস, হুম ফ্রিডম ইজ স্লেভারি। এ তাসের দেশের সঙ্গে ভীষণ মিল আছে। জেলখানা মানে শ্বশুর বাড়ি। হ্যাঁ, মানে এখন একটা মিসাইল তৈরি করে রোনাল্ড রেগান নাম দিচ্ছেন পিস মেকার। ফলে শব্দগুলোর দুর্ঘটনা ঘটে যাচ্ছে। হ্যাঁ, এবং শব্দের হুম, কারাগার তৈরি হচ্ছে, মানে আমরা জেল শব্দগুলো ব্যবহার করছি মানে না জেনে, এবং সকলেই ব্যবহার করতে থাকছি, বারবার ব্যবহার করতে থাকছি, এবং রিচুয়ালে পরিণত হচ্ছে, হ্যাঁ, এবং শব্দ আমাদের মাথায় এমন চেপে বসেছে, চিন্তাকে দখল করছে। চিন্তাকে দখল করে নিচ্ছে। এটা সুকুমার রায়ের ভাষার অত্যাচারে অসম্ভব ভালোভাবে বলেছেন। ঠিক। হ্যাঁ, তাকে তো আমি মানে স্যাপির হর হাইপোথিসিস বলে একটা জিনিস আছে, তার অনেক আগে সুকুমার রায় এই হুম। ব্যাপারগুলো ধরে ফেলেছিলেন। ঠিক। আমাদের তাতাদা, শ্রদ্ধেয় তাতাদা। হুম। তো এই তা সেই কারণে আমরা এবার এই বাজার চলতি যে শব্দগুলোর পেছনে অরওয়েলের কথাটা মাথায় রাখবো, হুম। তেমনি মাথায় রাখবো ওয়ান ডাইমেনশনাল ম্যান মার্কুইজের একটি উম, বইয়ের কথা। হুম। বইটার নাম হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ম্যান। তার একটি চ্যাপ্টার হচ্ছে ক্লোজিং অফ দ্য ইউনিভার্সাল। ইউনিভার্স ডিসকোর্স। হ্যাঁ, এই যে আমাদের কথাবার্তা যে ক্লোজ হয়ে যাচ্ছে, আমরা কাজিয়া করতে পারি না, আমরা বাদ করতে পারি না, আমরা সংলাপ বিবাদ খতম। সংলাপ পতন, কথার ইন্তেকাল হয়ে যাচ্ছে। আরে এত ছোট ছোট সব অ্যাব্রিভিয়েশন, যাকে মুন্ডমালা শব্দ বলা হয়, হ্যাঁ, মানে শব্দের মুন্ডুটা নিয়ে বসিয়ে দেওয়া, তৈরি হচ্ছে এই কন্ডেনসেশন, সংকোচন, ভাষার সংকোচন আমাদের বড্ড বেশি কি এই জেনজির মধ্যে আরো বেড়েছে এটা? আরো বেড়েছে। এত মানে এত অ্যাব্রিভিয়েশন বা মূল্যমান শব্দ, হ্যাঁ, মানে শব্দের মুন্ডু ধরে বসিয়ে দেওয়া, মানে ইনিশিয়াল ওয়ার্ড যাকে বলে, এ মনে রাখা আমার মতো আহ, লোকের পক্ষে সম্ভব নয়। তা এটাকে মার্কুইজে বলছেন কন্ডেনসেশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা সংকুচিত হয়ে যাচ্ছে। এই সিক্সটিজ এর লেখা, হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল ম্যান। হ্যাঁ, আরো একটা কথা বলছেন, মানে হুম, এটা একটু কাটছি তোমায়, হ্যাঁ, যে অনায়াসে। অথরিটেরিয়ান রিচুয়ালাইজেশন অফ ল্যাঙ্গুয়েজ। একদম এটা সেটা নিয়ে। মনে হয় এই পর্বে ভীষণভাবে জরুরি হ্যাঁ, কথা একটা। কর্তৃত্বব্যঞ্জক ভাষা, সেই কর্তৃত্ব ফলাচ্ছে যে ভাষা, হুম। তার প্রতিস্পর্ধী কোনো ভাষা আমরা তৈরি করতে পারি ঠিক কিনা। তাই। আমরা মার্কুইজে অরওয়েল এইসব জপাচ্ছি, হুম। হ্যাঁ, এদের নামকরণ নাম দিয়ে বলছি। এখানে আমাদের ভাবনাটা কি আস্তে আস্তে ফুটিয়ে তুলছি। হ্যাঁ, এইটা খুব বলা জরুরি। আমরা আগের পর্বে যেগুলো বলেছি বা এই পর্বেও যেগুলো বলছি, সেখানে এটা ভেবে বসবেন না যেন কেউ, দয়া করে, যে আমরা হয়তো কোনো ধরনের আইডল ওয়ার্শিপ বা হিরো ওয়ার্শিপ করছি এই একদমই নামগুলো না। বলে, বা নেম ড্রপ করছি, হুম, ক্যাটালগ তৈরি করছি। অসুখী সেই দেশ যে বীর চায়, এটা ব্রেক্টের নাটকে গ্যালিলিওর গ্যালিলেও জীবন। গ্যালিলেওর জীবন, লাইফ অফ গ্যালিলেও, সেখানে বলছেন, আন্দ্রেয়া বলছে যে উম, যে এমন দেশ, দুর্ভাগা দেশ সেটাই যেখানে বীর নেই। প্রত্যুত্তরে ব্রেক্ট গ্যালিলেওর মুখে যে কথাটা বলেছেন, হুম, হুম। সেটা হচ্ছে যে দুর্ভাগা সেই দেশ, হুম। অসুখী সেই দেশ যেখানে নেতার প্রয়োজন হয়, মেশিহার প্রয়োজন হ্যাঁ, হয়। এই যে মসিহা তৈরি করা, অবতার তৈরি করা, ভয়ঙ্কর জিনিস। এবং ভয়ঙ্কর বীর জিনিস। বীর পুজো, ভক্তি জিনিসটা ভয়ঙ্কর, মানে গন্ডগোলের এখানে। মনে আছে তো আম্বেদকর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কি বলেছিলেন, যে ভক্তি ইন পলিটিক্স ইজ আ রোড টু ডিক্টেটরশিপ। হ্যাঁ, মানে মানে কি হলো এটা? মানে রাজনীতিতে ভক্তি, মানে কাউকে একটা বিশাল একটা পেডেস্টালে বসিয়ে দেওয়া, একটা অনেক উচ্চতর আসনে বসিয়ে পুজো করা, হ্যাঁ, ধন্য ধন্য করা, সেটাতে যে সমস্যাটা হয় সেটা একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্রকে আরো বাড়িয়ে তোলে। আচ্ছা আচ্ছা এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে আচ্ছা। হবে। এই যে চারপাশে যে বিভিন্ন কাট আউট দেখতে পাচ্ছি, হ্যাঁ, একজন যেন নন বায়োলজিক্যাল দেবতা হয়ে উঠছেন, সেটাই কি বলতে চাইছেন? হ্যাঁ, হ্যাঁ, একদম একদম, হ্যাঁ, সেটা তো বলতে চাইছি, একদম সেই দিকেই আমার নির্দেশ হ্যাঁ। ঘটাচ্ছি। তো কে যেন বলেছিল না, এই যে 300 বছর বাদে দেবী রূপে পূজিত ওই হবেন কোন একই, এক ভদ্রমহিলা। ওই একই। একই। তাহলে এই দেবতা দেবীদের
নিয়ে আমরা যেটা করব, মানুষ কিছু কাজকর্ম করার জন্য সে এমন ভালো লোক হয়ে ওঠে, তাকে দেবতা বানানো হয়। দিবি আরোহণ। দিবি আরোহণ, এটা পুরাণের কথা, দেবত্বে আরোহণ করা। এখন দেবত্বে আরোহণ করেছে, একটা উদাহরণ দিই, যে ইন্দ্র দেবত্বে আরোহণ করেছে। ইন্দ্র কিন্তু কারোর ব্যক্তি নাম নয়, এটা একটা ডেজিগনেশন বা পদমর্যাদা। পুরন্দরী। পুরন্দর, পুরম দরতি ইতি পুরন্দর, পুর ধ্বংস করে যে। পুর ধ্বংস করে যে। এখন এই পুরন্দর দেবতা হয়ে আহ, তিনি, ঋগ্বেদের বর্ণনা মনে পড়ছে যে মদ খেয়ে গড়াগড়ি দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এবার আচ্ছা, যাই হ্যাঁ, হোক, যাই তো হোক, হ্যাঁ, এরকম অনেক কাণ্ড। তো আমরা ভাষার অত্যাচার নিয়ে কথা বলছিলাম, তো এবার লব্জগুলো আমি একটু একটু করে বলতে হ্যাঁ, শুরু করি। একটু করে তুইও একটুখানি আমার হ্যাঁ, সাহায্য করিস। ধরিয়ে দেবো। হ্যাঁ, ধরিয়ে দিস। সূত্র হ্যাঁ, ধরিয়ে দেবো, আন্তঃ সম্পর্কগুলো আপনারাও ধরতে পারবেন এবং আপনারা সেগুলো লিখেও জানাতে পারবেন আপনাদের মতামত, কারণ এটা শুধু ওয়ান ওয়ে ট্রাফিক না, আমরা একদিক থেকে বলে যাব এরকম না, আপনারাও এতে অংশগ্রহণ করবেন সক্রিয়। আচ্ছা, শব্দগুলো হচ্ছে ভারত। ভারত। আচ্ছা, আরো একটু ভালো করে বলি, অখণ্ড হিন্দুস্তান। অখণ্ড হিন্দু ভারত, তাই তো? একদম। আচ্ছা, এবার ধর তোকে আমি বললাম যে বেশি কথা বলিস না, পাকিস্তানে পাঠিয়ে দেবো। এই রে। হ্যাঁ, আমি তখন উত্তরে বলি ওটা তো অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত, ঠিক তাই। অখণ্ড হিন্দু ভারতে, তা পাঠিয়ে দিলে কি এসে যায়। তাই যে এই যে সনাতন হিন্দু সনাতন আরেকটা হ্যাঁ, শব্দ। সংঘ পরিবার এই অখণ্ড ভারতের কথা ভেবেছেন, হ্যাঁ, ভারতের যে নেশনের কথা ভেবেছেন, সেটা ভীষণ রকমের প্রবলেমেটিক। কেন আমি কেন এই এটা প্রবলেম্যাটিক কেন? কেন সেটা আমি বলি। রবীন্দ্রনাথ স্বয়ং নেশন শব্দটাকে বাংলা লিপ্যন্তরেই রেখেছেন, পরিভাষা তৈরি করেননি। হ্যাঁ, নেশন একটা কল্পিত জিনিস, সেই কল্পনাটা ইউরোপ থেকে আমরা আহরণ করেছি। এটা আপনারা যারা বেনেডিক্ট অ্যান্ডারসন বা উম, পড়েন, পার্থ চ্যাটার্জি পড়েন, বারবার টের পাবেন যে এই আরই তো বেন অ্যান্ডারসনের যে কথাটা, ইমাজিন কমিউনিটি। ইমাজিন কমিউনিটি কোনো একটা মডেলের ওপর গড়ে ওঠে। এই মডেলগুলো কিরকম? ভাষা একটা মডেল, ধর্ম। ধর্ম একটা মডেল। তা ভাষা মডিউলের ভেতর দিয়ে দেখুন অদ্ভুত ব্যাপার। ভারতবর্ষ 1947-এ ভাগাভাগি হচ্ছে কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে, ধর্ম বলে একটা মডেল ধরে নেওয়া। হ্যাঁ, আবার বাংলাদেশ জন্ম নিচ্ছে ভাষার ভিত্তিতে, আর একটা মডেল ধরে নেওয়া হলো। ফলে নেশনের ধারণে নেশন স্টেটের যদি আরো একটু আর একটু বিশেষীকৃত করে করি। বলি, সেটাকে রবীন্দ্রনাথ ধুইয়ে দিয়েছেন যে ন্যাশনালিজম কতখানি খারাপ জিনিস। ন্যাশনালিজম লেকচার আপনারা অনেকেই পড়েছেন, আরেকটার উল্লেখ করা দরকার, পার্সোনালিটি লেকচার। পার্সোনালিটি লেকচার, যেটাকে আমেরিকার লোকেরা বলেছিল এসব পয়জন, সাকারি। স্যাকারিন প্রচার করছেন এই ভারতীয় লোকটা। সেখানে বলা হচ্ছে যে কমার্শিয়াল ম্যানের বিরুদ্ধে, যাকে সে অন্য কথা। হ্যাঁ, আমি তো এই নেশা, ভারত ব্যাপারটায় সমস্যা কোথায় হচ্ছে? অখণ্ড হিন্দুস্তান ইত্যাদি কল্পনায়, যদি কল্পনাই হয়, যদি সেটা একটা আদর্শ হতে পারে, কি হচ্ছে? আমি দুটো কথা বলি, শোন। আমি না কৃষ্ণনগর দিয়ে যাচ্ছি, তা দেখি একটা লোক না আতিউতি কি খুঁজছে। হ্যাঁ, তা আমি তাকে বলি, কি খুঁজছেন? বলে কর্কট ক্রান্তি রেখা। এই রে। হ্যাঁ, তা এই যে কর্কট ক্রান্তি রেখার খোঁজার হুম। জায়গা, হুম। হ্যাঁ, সেটা যেমন একটা ব্যাপার, তেমনি কোনো একটা মডেল, কোনো একটা ধর্মের ভিত্তিতে যদি আমি অন্য ধর্মকে বাদ দিই, হ্যাঁ। হ্যাঁ, এক্ষুনি আপনাদের মনে পড়বে 2002-এর দাঙ্গার কথা। হ্যাঁ, এক্ষুনি আপনাদের মনে পড়বে যে ইসরায়েল হুম। যেভাবে বোমা বর্ষণ করছে, কত কি যে ন্যাশনালিজম করছে। আরো কত কিছু যে করছে, গাজার অবস্থা শেষ। হ্যাঁ, ইউক্রেনে রাশিয়া যে কাজ করছে, হ্যাঁ। হ্যাঁ, অথবা বুলডোজার নিয়ে যা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে একটা একটা অখণ্ড ভারতের চিন্তা করা হচ্ছে। হুম। ডাবল ইঞ্জিন হুম। সরকার আর একটা শব্দ। হ্যাঁ, ডাবল ইঞ্জিন সরকার, অখণ্ড ভারত, হুম। এবং একইভাবে হোমোজেনাইজ একটা ওয়ান নেশন সমস্যা। ওয়ান ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা একেবারেই ফালতু ব্যাপার। তার কারণ একটা সরকারকে ফেলে দিয়ে, যেমন একনাথ সিন্দেদের ব্যাপারে হলো, মহারাষ্ট্র। মহারাষ্ট্র, হ্যাঁ, ব্যাপারে হলো, দিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো কোনো একটা জায়গায়। আমি জরুরি অবস্থা জারি করে সেখানে নতুন নির্বাচনের প্রস্তাব দিলাম। এইবারে ওয়ান নেশন ওয়ান স্টেট হবে না,
কারণ ভারতবর্ষ যে ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন অফ স্টেট এর ফেডারালিজম সেটা থাকতে হবে। যাই হোক, আবার ভারতে হ্যাঁ, না, না, আমি এখানে একটু ধরিয়ে দিই। এখানে একটা যেটা বিষয়টা আসে সেটা হচ্ছে টেরিটোরিয়াল ন্যাশনালিজম বনাম কালচারাল ন্যাশনালিজম। আচ্ছা, হ্যাঁ, মানে নেহেরুভিয়ান যে ভারতবর্ষ সেটা ছিল টেরিটোরিয়াল ন্যাশনালিজম, এটা ধরা হয়। আর আরএসএস সংঘ পরিবারের যে কালচারাল ন্যাশনালিজম সেটা হচ্ছে একটা অন্য সাংস্কৃতিক। শুধু নয়, এখানে হেজেমনিক ব্যাপার যেমনি আছে, ডমিনেশনও তেমনি আছে। হ্যাঁ। আরএসএস এর একটি শাখা হচ্ছে বজরং দল। হুম। সে যেসব কাণ্ডগুলো করে বেড়ায়, হ্যাঁ, যে ধরনের মানে রেপিস্ট যারা, ধর্ষণকারী যারা, তাদের যেভাবে সম্মান দিয়ে লাড্ডু এবং মালা পরায়, হ্যাঁ, 2002 এর দাঙ্গার কথা এক পাখির ভেবেই ধাঁধা। এক এক প্রোগ্রাম। তাই প্রোগ্রামের ভিতর দিয়ে যে জিনিসটা চালায়, সেটা আমাদের আজকে আহ, ভারত বোঝার ক্ষেত্রে একটু ভেবে দেখতে হ্যাঁ, হবে। তো এই ভেবে দেখার ক্ষেত্রে তুমি কি কোনো তফাৎ দেখছো? মানে এই টেরিটরি ভিত্তিক যে জাতীয়তাবাদ, জাতীয়তাবোধ হুম, এবং সংঘের যে জাতীয়তাবোধ, ভারতীয়ত্বের বোধ, হুম। আইডিয়া অফ ইন্ডিয়াটা আলাদা কিভাবে হচ্ছে সেটা। আচ্ছা, এখানে একটা কথা বলি, সীমানার ধারণা প্রথম পয়েন্ট, যে কর্কটক্রান্তি রেখার মতো সীমানার ধারণা। আমাদের সীমানার ধারণা বহুদিন ধরে আছে। তা সেই সীমানার ধারণা আমি তিনখানা উদাহরণ পর পর রাখবো। এক হচ্ছে যে কালিদাসে আমরা যেটা পাচ্ছি, যে বস্তুস্তরাস্যাং দেশি দেবতাত্মা হিমালয় নাম নগাধিরাজ পূর্বাপর তয়োনিধিব রাজ্যস্থিত পৃথিব্যা ইব মানদণ্ড। আচ্ছা, হ্যাঁ, কি মানে এটা? এর মানে হচ্ছে, এটা কুমার সমবায়ের প্রথম শ্লোক, অস্তি উত্তরাস্যাং দেশি, উত্তরের দিকে একটা হিমালয়ের নামে দেবতাত্মা। দেবতাত্মা কথাটা খেয়াল করার হুম। বিষয়। হ্যাঁ, নগাধিরাজ। হ্যাঁ, নগ মানে নগচ্ছতি, যেতে পারে না, যে পাহাড়। হ্যাঁ, সেটা পৃথিবীর মানদণ্ড হিসেবে কাজ করছে। পৃথিব্যা ইব মানদণ্ড। হ্যাঁ, তা এই পূর্বাপরৌতয় নিধিব গাইহস্থিত, এই যে রয়েছে, এখানে দেখা যাচ্ছে আজকে যেটাকে কাউ বেল্ট বলা হয়, আপনি কাশ্মীরের প্রসঙ্গ যদি একটু ভুলে যান ফর দ্য টাইম বিং, খানিকক্ষণ সময়ের গোবলা। জন্য, হ্যাঁ, গোবলয়ের একটা আধিপত্য, ভীষণ রকমের আধিপত্য এটার ভেতরে রয়েছে। কি অসাধারণ শ্লোক! আমি শ্লোকটা মানে কবিতা হিসেবে খুব ভালো, কিন্তু তখন যে সীমানার ধারণ, হুম। সেই ধারণাটা হুম। পৃথিবীব্যাপী মানদণ্ড, আজকে আমরা থার্ডপোল বলি, কারাকোরাম এবং হিমালয়ের হিমালয়, রেঞ্জকে। টিবেটান প্ল্যাটু। হ্যাঁ, এই যে মানদণ্ড কথাটা ব্যবহার করা হচ্ছে, এটা একটা কল্পনা। এটার একটা উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে শঙ্কর সম্ভবত, আদি শঙ্কর আচার্য সম্ভবত 4টে মঠ তৈরি করেছিলেন হ্যাঁ। চারদিকে। হুম। হুম, এটা শুনেছি। তা শঙ্কর তো অদ্বৈতবাদী, ইনি মঠ তৈরি করছেন, এটা একটুখানি ভাবা দরকার, সেই মঠে কি ও, হয়। তুমি চারধাম প্রজেক্টের না কথা হ্যাঁ, বলছো? চারধাম নয়, চারধাম প্রজেক্ট পার্ট অফ দ্যাট। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমি বলছি চার কোণে চারখানা মঠ, সেটা পুরীতেও আছে, হ্যাঁ। উত্তরপ্রদেশেও আছে, নানান জায়গায় ছড়িয়ে আছে শৃঙ্গেরি মঠ। হ্যাঁ, এরই একটা অদ্বৈত বৈদান্তিক রূপ, মানে যেখানে ঈশ্বর নেই, যেখানে সগুণ ব্রহ্মকে কাটা হচ্ছে শঙ্করাচার্যের। যাবো আমরা সেটা। হ্যাঁ, যাবো আমরা সেটাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা সীমানার কথা বলছি। সীমানার নেশন এক নয়, এক হ্যাঁ, নম্বর, এইটাই। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় সীমানার কথা বলি, সেটা হচ্ছে তৃতীয়। তৃতীয়, হ্যাঁ, তৃতীয় সীমারেখার যে কথাটা বলি, সীমা নেশন থেকে অনেক অনেক আলাদা। হুম। যেমন ধরুন, পুরাণের যে গপ্প, সেই গপ্পটা হচ্ছে পার্বতী মারা গেল, শিব তাকে পিঠে নিয়ে রেগে মেগে এমন নাচ নাচতে শুরু করলেন, পৃথিবী টলমল করে উঠল। হ্যাঁ, এবং তার উম, যে শরীরের অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। কালিকা পুরাণে বলে 107 বা 108। হ্যাঁ, এখন আমরা জানি 52 পীঠ। এগুলো মুখে মুখে ছড়িয়ে আছে, পড়লো, এবং সেইখান থেকে একটা সীমানা, এটার আমি নাম দিয়েছি আইসো কর্পোরিয়াল।
হ্যাঁ, আচ্ছা, আইসোথার্মাল কথাটার সঙ্গে আইসোমর্ফ আইসোমর্ফ, হ্যাঁ, বিজ্ঞানে ব্যবহৃত নেই। বিজ্ঞানে ব্যবহৃত হয়, তেমনি আইসোকর্পোরিয়াল। আইসোকর্পোরিয়াল হচ্ছে সেটাই, দেহাংশ দিয়ে, সতীর দেহাংশ দিয়ে ভারতকে একটা অংশকে, যদি আপনারা ছবিতে আঁকেন, এই 56 বা কালিকা পুরাণের 107-8টা পীঠের কথা, 51, হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, যাই একদম হোক, যে 51 নম্বরটাই পীঠ, হোক। 51 পীঠ, 52 পীঠ, যাই হোক না কেন, নাম্বার যাই হোক না কেন, এটা দিয়ে আইসো কর্পোরিয়াল তৈরি করা যায় হুম, এই পৌরাণিক এই হুম। ধারার মধ্যে। এবারে চতুর্থ পয়েন্টে আমি আসি, সেটা হচ্ছে মেলা, কুম্ভ মেলার যে ধারণা, এটাও কিন্তু গোবলয়ের বিষয়। ঠিক। গপ্পটা কি? গপ্পটা হচ্ছে যে ছাদে, ছাদে মানে আকাশে, খগোল যেটাকে বলা হয়, হুম, দেবতা আর অসুরের হেব্বি লড়াই লেগেছে অমৃত মন্থন। অমৃত মন্থনের পর ওই কুম্ভটা নিয়ে। তখন কে শেয়ার পাবে? কে শেয়ার পাবে? তখন ওই বিষ্ণু মোহিনী সেজে এমন একটা ডান্স দিলেন যে অসুররা পুরো সব ভুলে গেল, মোহিনীতে মোহিত হয়ে। মোহিনীতে মোহিত হয়ে গেল। আহা, এ কি মোহিনী মায়া! হুম। তা আহ, এই যে এই ডান্সটা দিলেন, এবং তাতে এই কুম্ভ থেকে, কুম্ভ মানে হচ্ছে একটা কলসি আর কি, হুম, তার থেকে ড্রপ ড্রপ জল, মানে খগোল থেকে ভূগোলে, খ মানে আকাশ, খগোল থেকে ভূগোলে সে জলটা ছড়িয়ে পড়লো, পড়াতে যেটা ঘটলো, সেখানে 4খানা মেলা পুণ্যস্থান তৈরি করলো। হ্যাঁ, ওরে বাপরে বাপ, সেই পুণ্যস্থানে যদি আপনারা যান, আমার এই সামান্য একটু অভিজ্ঞতা আছে, সেটা এখন আর বলবো না। তো এই বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন ধরনের হ্যাঁ, নেশনের ইমাজিনেশন নেশারের তৈরি নয়, হচ্ছে। নেশান নয়। আচ্ছা, তাহলে কি? এটা হচ্ছে সীমানার ধারণা তৈরি হচ্ছে। সীমানার ধারণা তৈরি হচ্ছে এক ধরনের নীতি দিয়ে, আমরা এরকম, ওরা নয়। হ্যাঁ। যেমন ধর, বয়াংশী হুম, বঙ্গবাসীদের হুম, বলা হুম, হচ্ছে হুম। বেশ। বেদে, বেদেতে, হ্যাঁ, তার এই যে বয়াংশী মানে কাক, এরা হচ্ছে ব্রাত্য, এটা বারবার করে বলা হুম। হচ্ছে। এবার পূর্বাপরব, একটু আগে যে কালিদাসের কথাটা বললাম, যে প্রথম পদ্যের কথাটা কুমার সম্ভবম কাব্যের, হ্যাঁ, সেটাতেও এই পূর্বা অপরৌ, একটুখানি ভেবে দেখুন তো, এই যে পূর্ব দিকটাকে ব্রাত্য করে দেওয়া হয়েছে। এবার আমাদের একটু ব্যক্তিগত দুঃখের কথা আপনাদের জানিয়ে ফেলছি, মাফ করবেন, যে গো বলয়ের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমরা, হ্যাঁ। কলোনি তৈরি হলো, সে ভোগ টুরি যাইটাই বলুন, কলোনি হয়ে গেল। এটা ভাবতে পারছি না, রামমোহন বিদ্যাসাগরদের দেশে বসে থেকে এটা ভাবাটা খুব কষ্টকর, রবি ঠাকুরের দেশে বসে এটা ভাবা খুব কষ্টকর। তা এই যে সীমানার ধারণা আর নেশানের ধারণা কিন্তু এক নয়, এটা রবীন্দ্রনাথ ন্যাশনালিজম বক্তৃতাতে চমৎকার ভাবে মানে ফুটিয়ে সীমানার দিয়েছেন। সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে। শোন, ভারত বলে যদি একটা দেশ থাকতো, হ্যাঁ। বহুদিন আগে যাকে কানা বেগুন বলা হতো যুক্তফ্রন্টের আমলে, অতুল্য ঘোষের একটি বক্তব্য আছে। সে বক্তব্যটা এই, যে হিন্দু নামে কারোর যদি ঐক্য থাকতো, তাহলে 17 বার সোমনাথ মন্দির লুট হতো নি, হিন্দুরা একত্রিত হয়ে থাকতো। হিন্দুরা একত্রিত নয়, তাই করেনি। হ্যাঁ, তাহলে 17 বার অনেক অনেক ভেতরে, 17 বার মানে লুণ্ঠন কি করে অনেক হয়? তফাৎ, অনেক হুম, বিভিন্নতা, ভিন্নতা হুম, রয়েছে। হুম, অনেক ভিন্নতা রয়েছে। হুম। তা এবারে সেটাকে জোর করে ভারত মাতা কি জয় বলে হুম। একরকম ভাবে ভাবা, মাতৃভূমি, পিতৃভূমি, এইসব। পিতৃভূমি, একটা জিনিস খেয়াল করে রাখ, মাতৃভূমির শব্দটা কোনো প্রাচীন সংস্কৃত টেক্সটে পাবি না। আবার সেই ইউরোপ থেকে আহিত একটা ইউরোপ থেকে মাদারল্যান্ড আনিত। এর তা ইমাজিনেশন। সীমানা আছে, সীমানার ভাবনা আছে, সীমানার ভাবনা নীতিকরণে তৈরি হয়। কিন্তু যে সেটা নেশান হয়ে ওঠে না, হিন্দু নেশান তো আরো হয়ে ওঠে না, কারণ হিন্দু শব্দটাই হয়তো, যদি আমরা এক্সোনি, কাউকে গিয়ে জিজ্ঞেস করতাম বাইরে থেকে, দেয় এটা ব্যাপারটা কিরকম হচ্ছে তাহলে, কারণ হিন্দু শব্দটা তো খুব চলছে এখন এক্সোনি, সনাতনের সঙ্গেই। তো এই শব্দটা যদি আমি ধরো কোনো দার্শনিককে গিয়ে বলতাম, এই কপিল মুনি বা ডক্টর কপিল, হ্যাঁ মিস্টার গৌতম চারবাক, চারবাকদের বা প্রফেসর চারবাক, কাউকেই যাই যাই, বলতাম, হ্যাঁ কনাথ, ও, তারা কি হিন্দু বুঝতে পারতেন না শব্দটা? বাবা, তুমি কি বলছো হে! হ্যাঁ।
কথাটা, হিন্দু কথাটার উল্লেখও ভারতের শব্দের ভেতরেও নেই। না, এবং ধরুন আমরা তো দর্শন নিয়ে কথা বলবো, সেই দর্শনের কোনো একটি টেক্সটেও ভারত বা হিন্দু শব্দের উল্লেখ নেই। মানে সর্বদর্শন সংগ্রহ মাধবাচার্য, সায়ন একদম, মাধবাচার্যের যদি আমরা দেখি সেখানে সর্বদর্শন সংগ্রহ, একদম হুম, সেখানেও কিন্তু এর কোনো উল্লেখ নেই। না। হ্যাঁ, সেইটা তো খেয়াল। এটাও ইউরোপ, মানে ওই যে ইউরোপ নয়, রাদার বলা ভালো তার থেকে যে এটা চলে আসছে সেমিটিক যে ধর্মগুলো, হ্যাঁ, যদিও আব্রাহামিক যে ধর্মগুলো তার আয়না এবং প্রতিবিম্ব, কেরেস্টানি। খ্রিস্টান, খ্রিস্টানরা, ইসলাম তার একটা মিরর হিসেবে যে ওরা গিয়ে অর্গানাইজড। প্রতিপন্ন হচ্ছে আমরার বোধ, কারণ তার আগে ওরকম হিন্দু ইউনিটি ভাবাও হয়নি। আরে কি করে থাকবে? গোবলয় চলে এক ধরনের শাস্ত্রীয় ব্যবস্থায়, সেটাকে বলা হয় মিতাক্ষরা। আর এদিকে চলে আসে কি দায়ভার, মানে সম্পদের এদিক ওদিক। সম্পদের বিতরণ। এটা নিয়েও আমরা কিন্তু আর একটা পর্ব হ্যাঁ, করবো। তাহলে তা না, তাহলে তো হুম, সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে হিন্দু ব্যাপারটাও কলোনিকালীন সময়ে হিন্দুইজম, হুম। হিন্দুত্ব, এই ব্যাপারগুলো, হিন্দুত্ব মানে একটা সামান্য খুঁজে বার করার চেষ্টা, সামান্য মানে সামান্য ইউনিভার্সাল। ইউনিভার্সাল। তো অনেকানুগতম, হ্যাঁ, যা ন এক অনুগতম, যা অনেকের অনুগত, সেটাকে বলা হয় সামান্য। হুম, অনেকগুলো বিশেষের মধ্যে, অনেকগুলো হ্যাঁ, তো বিশেষের। সেই রকম তাহলে এগুলো কি কলোনিকালীন ব্যাপার? আগে, তার এই আগে আমরা পেতে পারি ভারতরাষ্ট্র, না এই হিন্দু তৈরি করা, হিন্দু ঐক্য হ্যাঁ হ্যাঁ তৈরি হ্যাঁ করার হ্যাঁ ব্যাপারটা? হ্যাঁ, একেবারে কলোনিকালীন ব্যাপার। তার কারণ দেখা যাচ্ছে, যদি আপনারা কলহনের রাজতরঙ্গিনী পড়েন, সেখানে দেখবেন দেব পাটল উৎপাটক বলে একটি ডেজিগনেশন বা পদ ও হ্যাঁ, রয়েছে। সে আহ, মানে বিষ্ণু উম, যদি হয়, আহ, বিষ্ণু উপাসক আর শৈব উপাসকদের মানে একে হ্যাঁ, অপরের মন্দির ধ্বংস করছে। একে অপরের মন্দির ধ্বংস করছে। এদের এই দেব পাটল উৎপাটক বলা হয়। হ্যাঁ, এটাও তখনকার সংস্কৃতি, যখন বিভিন্ন কার্ডস, হুম, হ্যাঁ কাল্টস, আচ্ছা। হ্যাঁ, বিভিন্ন কার্ডস বিভিন্ন ভাবে। পন্থা, মার্গ, ধারা, তাই তো? পন্থা মার্গ খুব দরকারি শব্দ বলেছিস। হ্যাঁ। হ্যাঁ, তুমি কোন মার্গী হে? তুমি কোন পথ দিয়ে চলো? হুম, কোন মার্গ দিয়ে চলো? হুম, সেই পন্থা মার্গ ধারণা আছে। সেই বিস্তৃত হেঁটে যাওয়ার কথা আছে, গান্ধী স্বরাজেও আপনারা পাবেন। হুম, সেটা দীর্ঘ হেঁটে যাওয়া, শ্লথ গতিতে মানুষের সঙ্গে, না মানুষের সঙ্গে মেশা, হুম। এটা খুব জরুরি। ফলে পুরাতন ইজ ইকুয়াল টু সনাতন, এটা ভাবা খুব মুশকিলের। তুমি সনাতনকে কি বলো? মোস্ট ওল্ডেস্ট, হ্যাঁ, ওটা শেক্সপিয়ার থেকে ধার নেওয়া একটা ভুল মোস্ট ইংরেজি। আনকাইন্ডেস্ট কাট অফ অল। হ্যাঁ, আমি সনাতনের ব্যাখ্যা করি মোস্ট ওল্ডেস্ট। হ্যাঁ, যারা মানে ভাষা পুলিশ, ভাষা ম্যানেজার আছেন, হ্যাঁ, ভাষা জাজ আছেন, তারা আমায় ক্ষমা করবেন, আমি এসব ভুলভাল বলি। মোস্ট ওল্ডেস্ট, এই সনাতনটা কি? এটা আসলে এক ধরনের কুলুজির খোয়াব। আচ্ছা আচ্ছা। এই খোয়াবটা হচ্ছে জেনিওলজিক্যাল ফ্যান্টাসি। হুম, হ্যাঁ, কারণ এরা যারা তৈরি করছে এই সংঘ, পরিবার, তাদের যে যারা তৈরি করছে মানে স্বস্তিকা অর্গানাইজারের মতো পত্রিকার হুম, মাধ্যমে, যে জিনিসটা এরা শেখাতে চাইছে, সেটা আর যাই হোক, পৌরাণিক, দার্শনিক কোনোভাবেই মেলে না। তাদের প্রতিটি কথায় কন্ট্রাডিকশন, বিরোধে ভর্তি, কূটাভাসে ভর্তি, বিরোধাভাসে ভর্তি। হুম। হ্যাঁ, এই জায়গাতে সনাতন কাকে বলছো হে, সেটা একটু ডিফাইন করে শোনাও না আমায়। মানে কোনো গোল্ডেন এজ যেন, হ্যাঁ, সবকিছু ভালো ছিল যখন। সবকিছু ভালো ছিল যখন, তখন চেঙ্গিস খা এবং ভাস্কর পণ্ডিত ঠিক, বর্গি এলো দেশে। বর্গী এলো দেশে। ভাস্কর পণ্ডিত বামুন ছিল। হ্যাঁ, সে বামুনরা এমন করেছিল ওই গব্বর সিং এর মতো কাজ, মানে রাত্রে বাচ্চারা রাত্রে বাচ্চারা টুমটুম। ঘুম টুম যাবে ভাষা। হ্যাঁ, খোকা ঘুমোলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। হ্যাঁ, ওই বর্গি কিন্তু ওই সেই শোলের গব্বর মানে সিং। ইনভেডার, ইনভেডার। ইনভেডার, সে লুট করতে চাইছে, তার ধর্ম পরিচয় নিয়ে চিন্তা নেই আমার। আমার চিন্তা হচ্ছে লুঠেরাকে নিয়ে। মানে সন্ত্রাসবাদ মানেই এখন যেমন ইসলামের সঙ্গে সমীকৃত করে দেয় অনেকে। হ্যাঁ, এইখানে হচ্ছে সমস্যা, আমরা হিন্দু সন্ত্রাসবাদ, আমরা বজরং দলের সন্ত্রাসবাদ,
কেওনঝড়ের আদিবাসীদের গ্রামে যা হয়েছে, বিলকিস বানুর ওপর যা হয়েছে, আসিফার সঙ্গে যা হয়েছে, এই ভয়ঙ্কর ইতিহাস, এই ভয়ঙ্কর এই সমকালীন অবস্থাটাকে আমরা ধরতে পারি, ইতিহাস শুধু নয়। ইতিহাস না, কাজে গোল, চেপে দেয়া হয় হ্যাঁ চেপে আমাদেরকে, দেয় আমাদের চেপে এই দেওয়া গদি হয়। মিডিয়ার সময়কালে, কি খবর, অর্ধেক খবর আসে না। তো এখানে সব গোলমাল হয়ে যাচ্ছে যখন, আমার মনে হচ্ছে আমাদের তাহলে পুরাণ, দর্শন, ইতিহাস, হুম। এই তিনটে বিষয়কে, এই লব্জ, এই চারিদিকে চলতে থাকা লব্জ, হিন্দু, অখণ্ড হিন্দুত্ব, সনাতনত্ব, ভারতীয়ত্ব, হিন্দু, হিন্দুস্তান, এই সব শব্দের বেড়াজালকে কাটিয়ে ওঠার জন্য পুরাণ, দর্শন, ইতিহাসের সমান্তরাল সমালোচনামূলক খোলা মনের পাঠ দরকার, কি মনে হয়? এখানে হচ্ছে পুরাণ পড়ার তরিকা। হ্যাঁ, পুরাণ পড়তে আপনার খুব ভালো লাগবে, দুর্ধর্ষ সব গল্প আছে। ঠিক। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, বঙ্কিম কৃষ্ণ চরিত্র লিখছেন কৃষ্ণের সমস্ত অলৌকিকতাকে বাদ দিয়ে। হুম। হ্যাঁ, এটা একটা এক ধরনের পাঠ এবং গিরীন্দ্র অসাধারণ। শেখরও আমরা হ্যাঁ, ভাবতে পারি, গিরীন্দ্র গিরীন্দ্র শেখরের শেখর পুরাণ প্রবেশ। হ্যাঁ, সেখানে পুরাণ পড়ছেন গিরীন্দ্র শেখর, একজন সাইকো অ্যানালিসিস এর মানে পুরোধা ব্যক্তিত্ব ভারতবর্ষে। তিনি পুরাণ প্রবেশ লিখছেন। মানে ইতিহাস আর আহ, পুরাণকে পাশাপাশি কিভাবে রাখছে, প্রাকৃতিক ঘটনা ঐতিহাসিক ঘটনার সঙ্গে রেকর্ড কিপিং এর সঙ্গে মিলিয়ে মিশিয়ে করতে চাইছেন সেখানে। এই পড়াটা এক, আর একটা হচ্ছে অন্ধত্বের গন্ধত্বের পড়া এরা। হ্যাঁ, সেখানে তো হ্যাঁ, পুরাণ ইতিহাস পড়ে না, গোলমাল তারা হয়ে পড়ে না, যায়। পড়ে না, ওরা পড়ে না। ওদের মাথায় ঢোকানো হয় যেটা জনতা রাফিং এ উৎপল দত্ত দেখিয়েছেন। কেন মত আমরা রামকে নাম পর ইন দ্য নেম অফ গড, অনন্ত চট্টোপাধ্যায়ের যে অত্যন্ত বিখ্যাত ছবি, সেইখানে আমরা দেখতে পাই যে যখন বাবরি মসজিদ ভাঙা এবং তার আগের যে ঘটনাগুলো যখন ঘটছে, সেখানে জিজ্ঞেস করা হচ্ছে রাম কবে জন্মেছিলেন, কেউ বলছে হাজার হাজার সাল আগে, কেউ বলছে লাখ লাখ সাল আগে। তো এবং রামলালা প্রকট হওয়া। হ্যাঁ, তো এখানে পুরাণ আর ইতিহাস সব গোলমাল পেকে বসে আছে, কিন্তু কোশাম্বী, ডিডি কোশাম্বী, হুম। হ্যাঁ, তার ইতিহাস পুরাণ পাঠ, এবং সেইখানে যেভাবে তারা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে উল্টে পাল্টে পড়ে নিতে চাইছেন, সেটা খুব জরুরি এখন আমাদের ফিরে হ্যাঁ, ভাবা। দামোদর কুশাম্বীর লেখার ভেতরে এই পুরাণ পাঠের, তিনি মার্কসিস্ট ছিলেন, গণিতজ্ঞ ছিলেন, হ্যাঁ, এবং তিনি ইতিহাসে কথা লিখছেন, ইন্ডিয়ান হিস্ট্রি লিখছেন, মিথ অর রিয়ালিটি লিখছেন। এই লেখার ভেতর দিয়ে আমরা পুরাণ পাঠের একটা তরিকা পাই। হ্যাঁ, মানে হ্যাঁ, পুরাণকে আগে থাকতে হেয় করে অবজ্ঞা করলে হবে না, হ্যাঁ, হবে না। অনেক কিছু শেখার আছে। সেটার সবচেয়ে ভালো প্রয়োগ কালকুটের সাম্য সাম্য, এবং প্রাচেতস। প্রাচেতস, হুম, তা এইখানে মানে যে কিভাবে অতিশয়োক্তি অত্যুক্তি মাধ্যমে আলাদা হয়, দিবি আরোহণ কিভাবে ঘটানো হয় পুরাণের অন্দরে, পুরাণের যে জবানিটা। মানে মানুষ থেকে দেবতাত্ত্বে আরোহণের কথা একদম বলছিস একদম। তো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি হ্যাঁ, 56 ইঞ্চি নন বায়োলজিক্যাল এর কথা বলছি না, ও তিনি আচ্ছা, নিজেকে না ভাবতে পারেন। সেটাই হতে পারে। তিনি 56 ইঞ্চি, মানে প্রায় 5 12 60, 5 ফুটের বুক, ভাবা যায়? আমার না একটা কথা মনে হচ্ছে, হয়তো অসঙ্গত উপমা হবে। সেটা হচ্ছে, যখন 1917 বলশেভিক বিপ্লবটা ঘটলো, এখন সোভিয়েত রাশিয়া তৈরি হচ্ছে, বিশাল একটা দেশ, গ্রামগঞ্জে গিয়ে পৌঁছচ্ছে এমন সব গপ্প। সেই গপ্পগুলো হচ্ছে, লেনিন বলে একটা দেবতা আছে, সে বিশাল চেহারার, হ্যাঁ, বিশাল আকৃতি, যে যাকে উল্টে মানে দিয়েছে। পপুলার ইমাজিনেশন। হ্যাঁ, হ্যাঁ। এটার প্রতিফলন আমি এখানে দেখছি, যেমন নাৎসি বাহিনীর প্রতিফলন, মুসোলিনির ঠিক। প্রতিফলন আমরা আজকে দেখছি। হ্যাঁ, কি এক জায়গায় বসিয়ে দিলাম আমরা কিন্তু, হ্যাঁ। একই জায়গায় জায়গায়। বসিয়ে দিলাম, মাফ করবেন। আমি একটু মানে আড্ডা করার মেজাজে আছি তো, কথার উপর কথা চেপে যায়। হ্যাঁ, তা আপনারা বোর না হলেই হলো, মানে হুম, আমরা অনেক বকছি হয়তো, অনেক। কথার উপর কথা না চেপে বসলে। আচ্ছা, এবার পুরাণ পাঠের এই যে তরিকা, সেটা, এবং আমার ছোটবেলাটা কেটেছে গঙ্গার ধারে বসে, এক ভদ্রলোক পুরাণ এসে পাঠ করছেন, আমি শুনছি। তখন ছিল পড়া শোনার যুগ। আবৃত্তি, আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাতপি গরীয়সী। হুম, সেই কথা শুনে শুনে মুখে মুখে শ্রুতি যাকে বলে হুম। ছড়িয়ে দেওয়া। আচ্ছা, এখানে একটা তফাৎ। তফাৎ দরকার স্মৃতি আর শ্রুতির মধ্যে। হ্যাঁ, এই তফাৎটা ঠিক ধরিয়ে দিয়েছিস তুই জায়গাটা। হ্যাঁ, বলতে গেলে তো মানে অনেক কিছু কথা বলা যায়। চলতেই হ্যাঁ, থাকে। শ্রুতি বেদ। হ্যাঁ, কারণ সেটা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আহ, প্রায় ষষ্ঠ শতাব্দী বিসি, খ্রিস্টপূর্বাব্দে অবধি এটা মৌখিক ভাবে চলতে চলতে লিখিত হয় সায়নের দ্বারা। এবং তখন তারা বেদের ভাষা বোঝে না, তারা হুম, বলছে এটা আবার কি।
তা তখন সায়ন একটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে এই যে অন্ধ যদি স্তম্ভ না দেখতে পায় সেটা কি স্তম্ভের দোষ? আচ্ছা, এবার বেদ সম্পর্কে, এই শ্রুতি সম্পর্কে বলি, তারপর স্মৃতিতে আসি। শ্রুতি হচ্ছে আহ বেদ, এটা একটা আলটিমেট জায়গা। হ্যাঁ, শ্রুতি শুনে শুনে মনে রাখবে। ওই ফারেনহাইট 451-এ এক একজন এক এক রকমের বই হয়ে বারবার গেছে, বলে বলে মনে রাখিস। বারবার বলে বলে মনে রাখ। তা সেই জায়গায় শ্রুতি হলো এক ধরনের কবিতার সংকলন, পালগ্রেভ গোল্ডেন ট্রেজারির মতো। পালগ্রেভ গোল্ডেন ট্রেজারির উদাহরণ কে দিয়েছেন, বেদের সঙ্গে কে তুলনা করেছেন? মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী। আমি নতুন কথা কিচ্ছু বলছি না। এই কবিতার সংকলন মাত্র, এবং কবিতাগুলো আপনার ভালো লাগবে। এখন কৃষ্ণ চরিত্রে যেভাবে অলৌকিকতা বাদ দিয়ে পাঠ, হুম। হ্যাঁ, সেই পাঠটার উল্টো পাঠ আর একটা ঘটালেন এই স্মৃতি শ্রুতি পড়াতে, বলতে গিয়ে, পুরাণ বলতে গিয়ে বুদ্ধদেব বসু। আচ্ছা, হুম, মহাভারতের কথার কথা হ্যাঁ বলছো? হ্যাঁ, বুদ্ধদেব বসু বলছেন আমি উপভোগ করবো এই অলৌকিকতাগুলোকে, হ্যাঁ, আমি তো কাব্য হিসেবে কারণ পড়ছি। রসও সৃষ্টি হয় হ্যাঁ, সেখানে। এইবারে আরো একটা ঝামেলা এসে গেল। অর্থাৎ শ্রুতিকে বুঝতে গিয়ে শ্রুতির যে অংশটা লিপিবদ্ধ হচ্ছে প্রায় 900 বছরের একটা ধারায়, হুম। সেখানে ভাষা এক থাকছে না, কন্টেন্ট বা বিষয়বস্তুও ঠিক থাকছে কিনা আমার জানা নেই। তা এই পালগ্রেভ গোল্ডেন ট্রেজারির মতো আমরা বেদকে রাখতো। হুম, বেদের কবিতাগুলো যদি পড়েন, আমার তো পড়তে বেশ ভালোই লাগে। আমি নিরীশ্বর মানুষ, হ্যাঁ, বেশ মজা লাগে। প্রচুর শেখারও আছে অনেক প্রচুর জায়গা শেখার থেকে, আছে। যেমন পুরুষ হ্যাঁ সূক্ত, হ্যাঁ, হিরণ্যগর্ভ সূক্ত, নাসদীয় সূক্ত, আরে এগুলোর কথা। জানিস তো, আমি যখন বারবিকিউ করতে বসি এক বিশেষ মাংস নিয়ে, তখন আমি মানে ইয়ার্কি মেরে বলি, মানে ওইসব মাংস আর কি। হ্যাঁ, অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম মৃত্যুজম হোতারম রত্নধাতম। রত্নঘাতকম। হুম, এইটা বলে ইয়ার্কি মেরে এই আবৃত্তিটা করে সেই বিশেষ মাংসটি আমরা খাই। পৌরাণিক বৈদিক শ্রুতির ঋষিরাও তাই করতেন, অতিথি এলে বাছুর কেটে দেওয়া হতো। হুম, এর স্পষ্ট উদাহরণ ময়ূরেও আছে। বারুনি এসবের সঙ্গে। ময়ূরী, হ্যাঁ হ্যাঁ, ময়ূরেয় মদ, সোমরস, বারুনি, এগুলোর উল্লেখ আছে। এবং ইন্দ্র মদ খেতে মানে ওস্তাদ ছিলেন। কিছু কিছু পাঠে পাওয়া যাচ্ছে যে রাম ময়ূরেয় মদ, কিছু কিছু পাঠে নয়, বেশিরভাগ মানে অথেন্টিকেটেড এডিশন দেখেন, রাম ময়ূরেয় মদ প্রচন্ড পছন্দ করতেন, প্রচন্ড পছন্দ মাংস করতেন। টাংস তো খেতোই। হ্যাঁ, মাংসও খেতেন। আহ, মানে ওতে কোন রাম সেটা একটা বিষয়, হ্যাঁ, যাই হোক। রামায়ণের তো প্রচুর ভাগ। যাই হোক, আমরা যাই হোক, এটা আপাতত যাচ্ছি না, কিন্তু তাহলে পুরাণ শ্রুতি, দর্শন ইতিহাসের ক্ষেত্রে স্মৃতি শ্রুতির ডিফারেন্সটা খুব জরুরি। স্মৃতির, হ্যাঁ, স্মৃতির কথায় যেটা আছে এটাকে আড্ডা হিসেবে নেবেন। একদম। হ্যাঁ, এটা তার চা মানে চা স্মৃতি হচ্ছে আইন এর নিয়ম কানুন, নিয়ম, এই নিগর, একদম এই যে, ঠিক হ্যাঁ, বলেছিস। মানে কি করতে হবে কি করতে হবে না এইগুলো, হ্যাঁ, বিধি বাক্য নিষেধ বাক্য এইগুলো, হ্যাঁ, তাই তো। পূর্ব মীমাংসাতেও আছে বিধিবাক্যের কথা। আচ্ছা, লবু। হ্যাঁ, লবু, মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, আহ দায়ভাগের জন্য আলাদা বই, মূল পঞ্চাননের দায়ভাগ, এবং প্রত্যেকটার ক্ষেত্রে বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, হুম। উপনয়ন, তাতেও প্রচুর ভাগ আছে। হুম। সামবেদীয় ব্রাহ্মণ, ঋগ্বেদীয় ত্রিবেদী, বাবা। দ্বিবেদী, হ্যাঁ, চতুর্বেদী, এই সব যে নামগুলো শোনেন, হ্যাঁ, চারখানা বেদের যার দখল সে হচ্ছে কাস্টের উপরে। এবং কাস্ট বা জাতপাত, এটা একটা বিশাল বড় সমস্যা হ্যাঁ, মানে এই হিন্দু দেশে। ধর্মকে জাতপাত মানে দিয়ে বোঝার ব্যাপারটা আমরা আগেই অনেক আলোচনা দেখেছি, অনেকেই করেছেন, হুম, যে ফাউন্ডেশনাল কিভাবে, মানে ভিত্তি একটা হ্যাঁ, হিন্দু ধর্ম স্মৃতি, বলে কল্পনাটার। শ্রুতি হচ্ছে এই বেদ, বেদের মান্য, তাকে আহ, জোর দেয়া। হুম। আর স্মৃতি হচ্ছে লবু। হুম, সেই লবুক ধরে আমাদের কাজ করতে হবে, নিত্য কর্ম পদ্ধতি। হ্যাঁ, এই নিত্য কর্ম পদ্ধতি বলে একটা বইও আছে, যেমন পুরোহিত দর্পণ বলে বই আছে। আপনি দেখবেন সেখানে কত রকমের পুজো আচ্চার ধরন একই দেবতাকে। হুম। তা ওখানে ঐক্য নেই। হ্যাঁ, খাবার মানে যে প্রসাদ তৈরি করা হয়, তাতেও কত রকমের অনৈক্য। ঠিক তাই। তাহলে এই শ্রুতি, স্মৃতিকে মেনে বুঝলাম, পুরাণ কে বুঝলাম, ইতিহাস পুরাণকে, কি হ্যাঁ, কি ভূমিকা পুরাণকে নিচ্ছে কি, আচ্ছা সেখানে। আমি বলতে ভুলে গেছি, আমাকে একটু মাফ করবেন আপনারা, রণজিৎ গুহ। ঠিক। হুম,
দামোদর কোশাম্বীর পাশাপাশি পুরাণ পাঠ করছেন। সাবালটান স্টাডিজ এর একটা বড় অবদান হচ্ছে যে পুরাণ পাঠ করে সেখান থেকে, যেমন রাহু নিয়ে যে গল্পটা নিয়ে অসাধারণ একটি লেখা রণজিৎ গুহর আছে, হুম হ্যাঁ, পুরাণের সঙ্গে কিভাবে আজকের ইতিহাস হুম জড়িয়ে আছে, হ্যাঁ, সেটা লক্ষ্য করলেন রণজিৎ গুহ। তাহলে পুরাণ পাঠকে আহ, আমরা যদি একটু অন্যভাবে করি, সেখানেও আমরা আর একটা ইতিহাস পাবো, আর একটা গপ্প পাবো, মানে সহৃদয় ভোক্তা হিসেবে সেই গপ্পটাকে রসোপভোগে নাও। রসোপভোগে নামবো। তা এবার সেখানে আমার মনে হয় সেই রসোপভোগ চূড়ান্ত পরিণতি পাবে, যদিও চূড়ান্ত বলে কিছু নেই, সেটা absolute কিছু হচ্ছে হয় না। দর্শন শব্দটার মধ্যে দিয়ে, মানে এই অনেকান্তর যে এই যে শেখরের খোঁজে নানার সন্ধানে, তার দর্শন, মূল কথাটা দর্শন। হ্যাঁ, দর্শন আর ফিলোসফি তো একই জিনিস। না, এক জিনিস নয়, মানে আমরা দর্শনই বোঝাচ্ছি, কিন্তু হ্যাঁ মানে ফিলোসফির যে লাভ ফর উইজডম, যে আন্ডারস্ট্যান্ডিং, যে ধারণা, সেটা থেকে আমরা একটু করে দর্শনের ধারণাটায় আমরা ফেরার চেষ্টা করছি। দৃশ ধাতু দেখা, হ্যাঁ, এটা কি দেখা। শুধুই এবার দেখা? কিরকম দেখা, একটা কথা দিয়ে আমি আপাতত বলবো, খুব টেকনিক্যাল বিষয়ে যাব না। হ্যাঁ, অনেকে আপত্তি করতে পারেন, এটা সংজ্ঞা নয়, এটা একটা তরিকা, ভাবার, ভাবনা চালনা করবার একটা দিক। সেটা হচ্ছে আমার এই টি শার্টটি যেটা আমি পরে আছি, সেখানে ভগৎ সিং এর একটি কথা লেখা আছে: মার্সিলেস ক্রিটিসিজম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক। নিরন্তর খোলা মনে সমালোচনা, এবং শুধু সমালোচনার জন্য সমালোচনা না, সেটা থেকে সৃষ্টিশীল হয়ে ওঠা, ক্রমাগত হয়ে ওঠা, এই হয়ে ওঠাটাই হলো দর্শন। নানান রকম হয়ে ওঠা, বিকামিং কে, যে জায়গাটা, যে পরিসরটা মানে উপস্থিত করায়, সেটাই দর্শন বলে আমরা আপাতত ধরে নিচ্ছি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। এই দর্শন, হুম হ্যাঁ, এই কথাটা ফিলোসফির অনুবাদ, হুম হ্যাঁ, এটা দেখ এপিক মহাকাব্য, হ্যাঁ হ্যাঁ, তারপর ধর থিয়েটার নাটক, কিরকম ভাবে অনুবাদ হয়েছে এ নিয়ে অনেকে প্রাজ্ঞজনেরা প্রশ্ন তুলেছেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মতো লোকেরা হুম এই অনুবাদগুলো নিয়ে। হুম অর্থাৎ এই আত্মীকরণের ব্যাপারটা একটা আলোচনা। ঠিক তাই। তবে দর্শন নিয়ে যদি আলাদা করেই বলতে হয়, বিশেষ এই যে অর্থটা দিলাম, ওয়ার্কিং ডেফিনিশন, হ্যাঁ মানে আপাতত একটা সংজ্ঞা ধরে নিলাম, সেখানে একটা সমস্যা, আমাদের একটু সাবধান থাকতে হবে সমস্যার বিষয়। সেটা হচ্ছে এই রাধাকৃষ্ণনের মতো যারা লোকজন, তারা যে হিন্দু ফিলোসফি বলে দাবি করেন, ইন্ডিয়ান ফিলোসফি বলে যেটাকে ধরা হয়, সেটাকে আমরা ধরবো বরং হিন্দু ফিলোসফি বলে তো কখনোই না, কারণ অন্য অনেক ধারণা, আরে স্বরকে সেখানে চাপা দিয়ে দেওয়া তারা হয়। নিজেরাই বলেননি। হ্যাঁ, আমরা যেটা বলবো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়ার দার্শনিক, নানান দার্শনিক ঐতিহ্য, যেটা সম্বন্ধে এই সনাতন অখণ্ড হিন্দুস্তানের জন্য যারা লড়ছে তারা খুব একটা অবগত বলে মনে হয় না। না না, তারা একদমই অবগত নয়। তারা মানে কি বলবো, ওহিফেন খেয়ে আছে। হ্যাঁ, ওই জনতার আফিং এর একটা দৃশ্য মনে পড়লো। একটা পুতুল তৈরি করা হয়েছে মুসলমান, হ্যাঁ, সেই পুতুলটাকে একটা লোককে ভীষণ রকমের মদ খাইয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, সেই লোকটার হাতে একটা বর্শা তুলে দেওয়া হয়েছে, ত্রিশূল ত্রিশূল তুলে দেওয়া হয়েছে। সেই ত্রিশূলটা নিয়ে তাকে বলছে মারতে মারো হবে, আর কি। মারো। এইটা হচ্ছে ইন্ডক্ট্রিনেশন প্রক্রিয়া। উৎপল দত্তের এই নাটকে জনতা রাফিং এ অসাধারণ ভাবে দেখানো কিন্তু হয়। আমরা তামাস দেখলেও বুঝতে পারি যে হ্যাঁ, তমস আরএসএস দেখলে কিভাবে, সংঘের যে শাখাগুলো, সে তারা কিভাবে মগজ ধোলাই যন্ত্র একদম চালায়, ভীষ্ম সাহানি। সেটা তাহলে আমরা আজকে আপাতত এখানেই থামি। আমি আমরা কি আলোচনা করলাম একটু সামারি করে দিই। পুরাণ, ইতিহাস, দর্শন, হ্যাঁ, পাশাপাশি পড়া, খোলা মনে। দেখা। দর্শনের আমি একটা জিনিস যোগ করতে চাই। বঙ্কিমের আলোচনা, বঙ্কিমদা, ও আচ্ছা, বঙ্কিমদার আলোচনায় যেটা বেরিয়ে আসছে, উনি বলছেন দর্শন একই সঙ্গে সাধ্য এবং সাধনীয়। ঠিক সাধ্য মানে এটা আমরা করতে পারি, হ্যাঁ, ঠিক সাধ্য জিজ্ঞাসায় যেতে পারি, হ্যাঁ, সেটা হচ্ছে সাধ্যের জায়গা। আর তত্ত্ব জিজ্ঞাসা। সাধনীয় কি? কর্মে ও কথায় সত্য আত্মীয়তা অর্জন। রামকৃষ্ণ যেটাকে বলেন মনমুখ এক করা, হুম সেই মনমুখ এক করে সাধ্য এবং সাধনীয়। ঠিক। যেটা আমি করব সেটা অন্যকেও পালন করতে এবং হবে। প্র্যাকটিসিং হোয়াট ইউ প্রিচ, মানে আমরা যা মুখে বলছি সেটা যদি না আমরা আচরণে প্রকাশ করি, আপনি আচরি ধর্ম পরের শিখাও। একজন এটা ভুলে গেছেন 10ই মে, তিনি যা বলেছেন
যা যা বলেছেন, যা যা হ্যাঁ, নাগরিকদের করতে বলেছেন, নন তিনটেই সেগুলো, বায়োলজিক্যাল। হ্যাঁ, নন বায়োলজিক্যাল ওই লোকটা। তো তিনি নিজেই সেগুলো পালন করেন না, তো ওই থিওরি আর প্র্যাকসিস যেটাকে বলা হয় সে দুটোর মেলবন্ধ, হ্যাঁ, ওই কর্মের আচ্ছা আচ্ছা। কথায় যেটা। তো সেটাই হচ্ছে দর্শনের মানে অন্যতম প্রতিপাদ্য বিষয়। দর্শন অনেক কিছু, দর্শন অনেক ব্যাপার নিয়ে চলে। বিশেষ করে এখন যখন ফিলসফি অফ সায়েন্সের কথা বলা হয়, হুম। সেখানে ফিজিক্স কেমিস্ট্রিও থাকে, আবার সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সমাজ সায়েন্সও থাকে, বিজ্ঞান, সমাজ মানে বিজ্ঞান। ওই ওই এটা একটা বিশাল বড় সাবজেক্টের ছাতা। মানে ভাগাভাগি এখানে আর দর্শনের ক্ষেত্রে আর খাটে না। যাই হোক, তো যাই হোক। আমরা এবার তুমি সামারি করছিলে হুম। পুরাণ, দর্শন, ইতিহাস। আমরা কথা বললাম এই তিনটের পরিপ্রেক্ষিতে হিন্দু, সনাতন, সনাতন। অখণ্ড, ভারত, হিন্দুস্তান, হিন্দুস্তান, এই ব্যাপারটা আরো আমরা যাব পরের গুলো, একটাতে সব সম্ভব হয় না। আরে শোন, তোকে একটা কথা না মনে করিয়ে দিই, আড্ডা তো বলো বলো। একেবারে মানে হয় না, ওয়েল ফর্ম হয় না। না, ওয়েল ফর্ম তা হয় না, অসম্ভব। তুই স্ক্রিপ্ট যদি, করছি না, হ্যাঁ, অর্ণব গোস্বামী, যাই হোক, গানেটা, হ্যাঁ, হ্যাঁ, মতো কারণ তো কারোর মতো, হ্যাঁ, যাই হ্যাঁ, হোক। হ্যাঁ, হ্যাঁ, কে ওই যে মুঝে ড্রাগ চাইয়ে, মুঝে ড্রাগ ড্রাগস দো, চাইয়ে, হ্যাঁ। ড্রাগস দো, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, কুচবি, হ্যাঁ। কুছ ভি, যাই হোক, হ্যাঁ, যাই বলো হোক। বলো বলো। তা এখানে একটা কথা আমাদের বারবার করে বলতে হবে। হুম। তুই কেন অর্ণব গোস্বামী প্রসঙ্গ আনবি? হ্যাঁ, ও আনলাম দিদি, এই কারণে, কারণ ও আমার দিদি, মনে হলো স্ক্রিপ্টেড যেন মনে না হয়, আমাদের তো একদমই স্ক্রিপ্টেড না, আর হুম, ছড়িয়েও ফেলছি না হয়তো। হয়তো তার কারণ, চেষ্টা হ্যাঁ, করছি। আমরা সব কুড়িয়ে আনছি, ছড়িয়ে ফেলছি, আবার মিলিয়ে দিচ্ছি, রবীন্দ্রনাথের থেকে ধার নিয়ে কুড়িয়ে আনা, বললাম। ছড়িয়ে ফেলা, এই কি তোমার একই খেলা? হ্যাঁ, আপনারা একটু ক্ষমা করবেন, কথার উপর কথা চেপে যাচ্ছে বলে। হ্যাঁ। হ্যাঁ। আর আহ, তুমি যেটা বলছিলে, কি বলছিলাম রে? তুমি ভুলে বলছিলে যাই এই যে এই হিন্দু, সনাতন, ভারত এগুলো নিয়ে যে আমরা আলোচনা করলাম, সেখানে তুমি জুড়তে চাইছিলে কিছু একটা, যে সনাতনীদের আহ যে অবস্থান এখন, সংস্কারী, হ্যাঁ, তার সংস্কারী, তার সংস্কারী সঙ্গে আমাদের এই একটা প্রতিস্পর্ধী সাংস্কৃতিক অবস্থান কিভাবে তৈরি করা তৈরি যায়। করছে। সেই জন্য আমরা পরের পর্বে যাব তক্কাতক্কির, উম, যুক্তিতক্কের হুম। তরিকা, এটা নিয়ে কথা বলার। একদম। হুম, এইটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আজকে আপনাদের সবাইকে বড় করি, নমস্কার জানাই। যিনি আমার শত্রু, যিনি আমার মিত্র, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তর্পণের সাহায্যে, জানেন তো, তর্পণের সময় পশু পাখি, আহ, না মানুষ এবং মানুষ, শত্রু, মিত্র, সবার উদ্দেশ্যে অঞ্জলি দেয়া হয়। হুম। যে আমার শত্রু তাকেও আমি অঞ্জলি দিচ্ছি। অর্থাৎ তর্পণের ওই মন্ত্রে একসঙ্গে ধরা আছে জিনিসটা, আমরা না বুঝে কেবল আওড়ে যাই। কিরকম ভাবে আওড়াই? হ্যাঁ, বিয়ের বর কনেকে একটা নিয়ম আছে, অরুন্ধতী নক্ষত্র দেখতে হবে। হ্যাঁ, তা কেউ কি টেলিস্কোপ নিয়ে এই ধোঁয়াশাময় কলকাতার ভেতরে ছুটে যান আহ বর্গ নক্ষত্রকে খুঁজতে, নক্ষত্রকে খুঁজতে? সেই। যান। সেই জন্য মন্ত্রগুলো রিচুয়ালাইজড। থামি, অনেক অনেক বকে ফেলছি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।